দেখে নেব খেলার সময় শিরোনাম। My goal is to get in the rankings up to 160, 150. It doesn't come overnight. It's a process. It's a process. And it's and I wrote also a book about it. এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে আনার লক্ষ্য। দায়িত্ব নিয়ে জানালেন মার্কিন কোচ থমাস ডুলি। শৈল্পিক ফুটবল প্রদর্শনের জন্য চাইলেন সময়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা পুরস্কারে হামজা চৌধুরীর জয় জয়কার। সেরা ক্রীড়াবিদ সহ অ্যাওয়ার্ড জিতেছেন 3 ক্যাটাগরিতে। বছরের সেরা ক্রিকেটার রিশাদ হোসেন। আসন্ন বিশ্বকাপের নিয়মে ব্যাপক পরিবর্তন ফিফার। ইচ্ছাকৃত সময়ক্ষেপণ কমাতে গোলকিক ও থ্রোইনে নতুন নির্দেশনা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং এর পরিধি বৃদ্ধি। এবং চমকে ঠাসা ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড। থমাস টুশেলের দলে জায়গা হয়নি পালমার, ফোদেন, আর্নল্ডের। ভক্তদের আকৃষ্ট করতে নানা আয়োজন কানাডায়। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের 150-র মধ্যে তুলতে চান থমাস টুলি। ঢাকায় পা রেখে নিজের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন অধিনায়ক। বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে খেলাতে চান শৈল্পিক ফুটবল। 2 বছরের মেয়াদে দায়িত্ব নিয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান সাবেক এই মার্কিন ফুটবলার। We'd like to present to you Thomas Dooley. বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া যেন মঞ্চায়ন হলো বিএসপি এর স্পোর্টস অ্যাওয়ার্ডে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল বারবার ডেকেও হামজাদের কোচ হতে কাউকে রাজি করাতে পারছেন না। অবশেষে আড়াল থেকে বেরিয়ে এলেন হামজা সমিতদের নবনিযুক্ত কোচ। সকালে এসে বিকেলে গণমাধ্যমের সামনে হাজির থমাস ডুলি। তাতেই কোচ নিয়ে ফুটবল সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হলো। এশিয়ান অঞ্চলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে জার্মান বংশোদ্ভূত মার্কিন এই কোচের। এশিয়ান কালচারের প্রতি টান থেকে গায়ানা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে লাল সবুজের দায়িত্ব নিয়েছেন তিনি। আমি এশিয়াকে ভালোবাসি এবং আবারও এখানে কাজ করতে চেয়েছিলাম। সুযোগ পেয়েছি, তাই বাংলাদেশের কোচের দায়িত্ব নিলাম। এখানে ফুটবল নিয়ে অনেক আবেগ কাজ করে সমর্থকদের মাঝে। আমার বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে। দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা জানিয়ে দিয়েছেন থমাস ডুলি। লাল সবুজদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মার্কিন কোচ। হামজা সমিতদের নিয়ে আসতে চান ফিফা র্যাঙ্কিংয়ে 150 থেকে 60-এর মধ্যে। আমার লক্ষ্য হলো বাংলাদেশকে র্যাঙ্কিং 160 বা 150-এর মধ্যে নিয়ে আসা। এটি রাতারাতি ঘটবে না, এটি একটি প্রক্রিয়া। আগামীকালের মধ্যে না হলেও হয়তো 1 বছরের মধ্যে 160-এর নিচে আসা সম্ভব। বাংলাদেশের কোচের দায়িত্বের সঙ্গে চাপটাও যে পাহাড় সম তা ঠিকই জানা মার্কিন কোচের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আশা প্রত্যাশা নিয়েও কথা বলেন ডুলি। আমি এটার জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিতেও একই অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে আমার মতো হয়তো 10 লাখ কোচ আছেন। তারা সবাই ফুটবল বোঝেন এবং এটি ভালো। এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি, লক্ষ্য যদি বাস্তবসম্মত হয় তবে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। আমরা গত 23 বছরে যা জিতিনি, এখন সময় এসেছে তা জয়ের। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করবেন ডুলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বা বাংলাদেশ ফুটবলের সামনের দিনে কি রয়েছে সেসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা থমাস ডুলির অবশেষে দেখে ফেললাম বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচকে। হঠাৎ করে আজকে সকালবেলা বাফুফের প্রেস রিলিজ এবং আমরা বিকেলে তাকে দেখতে পেলাম এবং তার ছোট্ট বা প্রাইম একটা লক্ষ্যের কথা আমরা শুনলাম। আমরা সেটা ধরে যদি আলোচনা শুরু করি, প্রথমেই তিনি চাপ নিয়ে নিলেন কিনা বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 150 বা 160-এর ঘরে আনতে চান এবং সময়টা নিয়েছেন 1 বছর। 1 বছরের মধ্যে তিনি সেটা চান। আসলে কোচ কেমন হলো, কি হলো না হলো সেটা নিয়ে পরে কথা বলবো। আগে লক্ষ্যটা জেনে যেটা তিনি বলে দিয়েছেন সেটা নিয়ে আসলে আপনি কতটা আশাবাদী বা বাস্তবসম্মত কিনা? বাস্তবসম্মত তো তখন হবে যখন আপনি আসলে 1 বছরের ভিতরে আসলে আপনি কতগুলা ম্যাচ খেলবেন, কাদের সাথে ম্যাচ খেলবেন, হ্যাঁ, তো ওই র্যাঙ্কিং এর দলের সাথে আপনি ম্যাচ পাবেন কিনা, ওদের সাথে জিততে পারবেন কিনা। হ্যাঁ, তো র্যাঙ্কিং তো আসলে অন্য দলের র্যাঙ্কিং এর টিমের উপরে বিবেচনা করে। তো সেইটা আসলে আপনি কতগুলা ম্যাচ পাবেন 1 বছরে, সেইটা আসলে সে পরিকল্পনা করেছে কিনা বা তার
নলেজে আছে কিনা, সে এক বছরের প্ল্যানে কয়টা ম্যাচ পাচ্ছে, হ্যাঁ, তার উপরে বেস করেই তো আসলে র্যাঙ্কিং ডিপেন্ড করবে এবং সেখানে সাকসেসের জায়গাটাও কিন্তু দেখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যতটুকু জানি যে আপকামিং যে এক বছর আছে সেখানে কিন্তু তেমন বড় কোনো ইভেন্ট নেই সাব ফুটবল ছাড়া, হ্যাঁ, তো সেইখানে আসলে এক বছর ইজ সো ডিফিকাল্ট, এটা টু বি অনেস্ট, হ্যাঁ, 150 বা 60-এর ভিতরে নিয়ে আসা, এটা 80 থেকে 160-এর মধ্যে আসা ইটস ভেরি ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় পরবর্তী সময়ে থমাস ডুলি হয়তো আরো ডিটেলস বলবে যে আসলে তার মেইন প্ল্যানটা কি। হ্যাঁ, হয়তো প্রথম দিন এসেছে, সে হয়তো এক্সাইটেড বেশি, আমার কাছে মনে হয় সেখান থেকে হয়তো বলে ফেলেছে। বাট আমার কাছে মনে হয় যে তার কন্ট্রাক্ট হয়তো 2 বছরের হবে, আমি যতটুকু জানি। সো 2 বছরের প্ল্যানে আসলে সে কি করবে, হ্যাঁ, সেইটা নির্দিষ্ট করে বলতে পারবে বা বলা উচিত আমি মনে করি। এক্স্যাক্টলি এমিলি ভাই, আপনি বলছিলেন যে এই বছর আমাদের সাফ হওয়ার কথা রয়েছে নভেম্বরে, যদিও সেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে নভেম্বরে চলে যেতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ভুল না করি, পরবর্তী যে ওয়ার্ল্ড কাপ 2030 যে ওয়ার্ল্ড কাপটা হবে, সেটার যে কোয়ালিফাইং বা আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং যেটা বলি, সেটা সেপ্টেম্বরে প্রসেস শুরু হয়, হয়তো নভেম্বর উইন্ডো থেকে সেটার একটা প্রসেস শুরু হবে। আমরা প্রত্যেকটা উইন্ডোতে 2টো ম্যাচ করে যদি হিসাব করি, জুন টু জুন যদি হিসাব করি, খুব বেশি হলে হচ্ছে 8 থেকে 10টা ম্যাচ হয় কিনা সেটাও হচ্ছে একটা বিষয়। এবং আমরা সান মেরিনোর সঙ্গে খেলছি, কিন্তু এটা আসলে র্যাঙ্কিংয়ে কতটা প্রভাব পড়বে সেটা আপনিও জানেন, আমরা খুব ভালো করে জানি, কারণ লো র্যাঙ্কড টিম। সবকিছু মিলে প্রথমে র্যাঙ্কিংয়ের স্বপ্নটা বাংলাদেশকে দেখানো বা হচ্ছে ইয়েদের দেখানো, যদিও আমরা হয়তো বা অনেকেই একটু ভেবেছিলেন যে এত এক্সপেক্টেড কোচ, সবার একটা প্রত্যাশা ছিল বাংলাদেশের পরবর্তী কোচ কে হয়, তার একটা চমকই হয়েছে বলা যেতে পারে যে আসলে কোনো প্রেস কনফারেন্স ছাড়া একটা অন্য একটা প্রোগ্রামে গিয়ে কোচকে ইন্ট্রোডিউস করা, এইটা হচ্ছে আসলে আপনার কাছে কেমন লেগেছে সবকিছু মিলিয়ে? না, ব্যাপারটা হলো যে দেখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশের ফুটবলের হিস্ট্রিতে যদি আপনি কোচ নিয়োগের প্রক্রিয়াটা দেখেন, এর আগে কিন্তু আসলে এরকম হয়নি। হ্যাঁ, সো আমারও দীর্ঘ ক্যারিয়ার যতদিন জাতীয় দলে খেলেছি, সেইভাবে তো কখনো কোচ নিয়োগ হয়নি। সো প্রসেসটা তো নতুন। সো এবং এই প্রসেসে করতে গিয়ে কিছু তো ভুল ত্রুটি হয়েছেই। হ্যাঁ, ভুল ত্রুটি হয়েছে, লাইক প্রথমে দেখলাম যে 250-300 মতো সিভি জমা হয়েছে, সেখান থেকে শর্ট লিস্ট করে আপনার 10 জন 12 জন বা তারপরে বা 6 জন, হ্যাঁ, সো একদম টপ লিস্টে যারা ছিল, যারা একদম মানে যারা হবে একদম পাইপলাইনের 1 নাম্বার 2 নাম্বার যারা ছিল, তারা তো আসলে এখানে কোচ নিয়োগ হয়নি। লাইক ক্রিস কোলম্যানের কথা যদি বলি, রোজারিও মিকেল আগেই সরে গিয়েছে, ব্যানেন স্ট্রোকের কথা আমরা শুনেছি। সো তাদের ভিতর থেকে তো কেউ কোচ হয়নি। সো শেষমেশ থমাস ডুলিকে আপনি কোচ নিয়োগ দিয়েছেন, ইটস ফাইন। এবং যেটা হয়েছে যে এবার কিন্তু কোচ নিয়োগের জায়গাটা বেশ ট্রান্সপারেন্ট ছিল। হ্যাঁ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কিন্তু বেশ সবসময় আপডেট দিয়েছে, বাট শেষের দিকে এসে কিন্তু কিছুটা আমার কাছে মনে হয়েছে যে কথা কাজের একটু এদিক ওদিক হয়েছে। লাইক একটা সময় দিয়েছে যে এই সময়ের দিন, এই দিনে আমরা কোচ মানে ডিক্লেয়ার করবো, সেটা কিন্তু 2-3 বার চেঞ্জ হয়েছে। বাট যদি ক্রিস কোলম্যানের কথা বলি, তার সাথে কিন্তু এক প্রকার ফাইনাল হয়ে গেছিল, পরে তার এজেন্ট ফি নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছে। এরপরে আসলে বেন স্ট্রোকের সাথে তারা কন্ট্রাক্ট করতে গিয়ে সেখানেও স্যালারিটাতে তাদের সাথে নেগোশিয়েট হয়নি। তো পরবর্তী সময় কিন্তু থমাস ডুলিকে সে কোচ নিয়োগ দিয়েছে। এমিলি ভাই, এখানে আমি একটু থামাতে চাইবো, কারণ হচ্ছে আমরা যেমনটি দেখেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা জায়গায় কিন্তু ক্লিয়ার ছিল, প্রথম থেকেই একটা মেসেজ ফুটবল ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তা বলেছেন, এমন কাউকে আমরা দায়িত্ব দেব যার হচ্ছে এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমরা যদি ডুলিকে যদি দেখি, তিনি ফিলিপিন্সের জাতীয় দল যেমন সামলেছেন, একই সঙ্গে ভিয়েতনাম এবং ফিলিপিন্সের ক্লাব ফুটবলও দীর্ঘ সময় কাজ করেছেন। ফুটবল ফেডারেশন কিন্তু তার ওই ট্র্যাকে যে হিন্টটা তারা দিয়েছিল যে এশিয়ায় কাজ করার উপর প্রাধান্য দিয়ে তারা কোচ নির্বাচন করেছে। আপনার কাছে কি কোনোভাবে মনে হচ্ছে যে ডুলিকে আসলে তারা প্রথম থেকে ফার্স্ট চয়েসে রেখেছিলেন, পরবর্তীতে যে নামগুলো এসেছে, যে বিগ শটগুলো এসেছে, সেটা শুধুই কালক্ষেপণ করা হয়েছে বা কোনো স্ট্র্যাটেজিক্যাল কারণে ফুটবল ফেডারেশন এই ওয়েতে গিয়েছে? এইটা তো তাদের ভিতরের খবর বা তাদের ভিতরে ম্যানেজমেন্টের ডিসকাশনের ব্যাপার, বা এটা আমি কিন্তু বলতে পারবো না, বাট আমরা আলোচনাটা করতে পারবো, হতে পারে। এবং শুরুতে কিন্তু তারা আসলে বলেছিল যে এশিয়াতে কাজ করার একটা বড় এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে আমরা প্রাধান্য দেব, এবং আলটিমেটলি তো সেটাই হয়েছে। বাট এই প্রাধান্যটা দেওয়ার ভিতরে কিন্তু ক্রিস কোলম্যানের মতো হাই প্রোফাইল কোচদের সাথেও কিন্তু নেগোশিয়েট করেছে, কমিউনিকেশন হয়েছে, স্যালারি নিয়েও কিন্তু অনেক নেগোশিয়েট হয়েছে, এবং একটা সময় কনফার্মও হয়েছে। আমরা তো একটা সময় ধরে নিয়েছিলাম যে ক্রিস কোলম্যানের নাম হয়তো ডিক্লেয়ার হতে যাচ্ছে। হ্যাঁ, একদম লাস্ট ডেতে আসলে তার ওই এজেন্ট ফিটা নিয়ে কিন্তু সে সময় ওখান থেকে সরে আসে। এবং আপনি যেটা বলছেন ট্রু হতে পারে, যেটা শুরুতেই হয়তো থমাস ডুলিকে তারা কনফার্ম করে রেখেছিল, এবং থমাস ডুলিকে যে কোচ হিসেবে কনফার্ম করে সেটা আসলে আমি
মানে মানে এটাকে আমি পজিটিভলি দেখি। আচ্ছা। পজিটিভলি এই কারণে দেখি কারণ তার যদি প্লেইং ক্যারিয়ার এবং কোচিং ক্যারিয়ারের হিস্ট্রি দেখেন, আমার কাছে মনে হয় সে তার সাকসেসের জায়গাটা বেশ ভালোই ধরেছে। ইউর্গেন ক্লিন্সম্যানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার এক্সপেরিয়েন্স রয়েছে। ফিলিপাইনকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেইন রাউন্ডে নিয়ে গেছে, তাও অসাধারণ কিছু অর্জন করেছে, তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ভিয়েতনামে তার কোচিং করানোর এক্সপিরিয়েন্স রয়েছে, মালয়েশিয়া ক্লাবে কোচিং করানোর এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এশিয়াতে কোচিং করানোর এক্সপিরিয়েন্স এট দ্য সেম টাইম বাংলাদেশের সাথেও আসলে এখন কাজ করবে। হ্যাঁ, সো ব্যাপারটা হলো যে কোচ নিয়োগের প্রক্রিয়া বা প্রোগ্রেস বা প্রসেস যেটাই হোক না কেন, মেইন ফ্যাক্ট হলো এখন যেহেতু দায়িত্ব নিয়ে ফেলেছে, নেক্সট আসলে তার যে কাজগুলো সেটা সুচারুভাবে করতে পারছেন কিনা সেদিকে ফোকাসটা রাখা উচিত। একই সঙ্গে একটু জানতে চাবো যে আসলে এরকম কোচ আমরা বাইরের কালচারের ক্ষেত্রেও যদি দেখি বা আমাদের দেশেও হয়তো এটা চালু হয়েছে বা হওয়া উচিত, যে এরকম এক্সপেক্টেড কোনো বডি যখন আমাদের দেশে আসে, গণমাধ্যমের আগ্রহ থাকে, ম্যাচ পিপলের আগ্রহ থাকে, ফুটবল ফ্যান তাদের আগ্রহ থাকে। স্পেশালি আপনি বলছিলেন যে কোচ নিয়োগের প্রক্রিয়াটা দিস ইজ ফার্স্ট টাইম এইভাবে বাফুফে করলো, সবার যখন আগ্রহের কেন্দ্রবিন্দু, ফুটবল ফেডারেশন পারতো কিনা যে আসলে একটা বড় সড়ো একটা আয়োজন করে যেখানে গণমাধ্যমের প্রশ্ন করার সুযোগ থাকবে, ফ্যানদের এঙ্গেজমেন্টের সুযোগ থাকবে বা ফুটবলার থাকবে, এইভাবে হচ্ছে কোচের ইন্ট্রোডিউসিংটা যদি হতো তাহলে ফার্স্ট ইমপ্রেশনটা আরো ভালো হতো কিনা, মানে একটু তাড়াহুড়ো বা একটু লুকোচুরি হলো কিনা আজকে কোচের ইন্ট্রোডিউশন। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একদমই একমত ডেফিনেটলি, এবং আমরা ধরে নিয়েছিলাম যে যখন কোচ আসবে কোচের অ্যানাউন্সমেন্টটা মিডিয়ার সামনে হবে এবং এটা একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট করে করবে। হ্যাঁ, কারণ আপনি যেটা বললেন যে লাস্ট যদি আপনি 3 উইকস বা লাস্ট এক মাসে যদি দেখেন একদম টক অফ দ্য টাউন, হ্যাঁ ফুটবলে, হ্যাঁ ইভেন্চুয়ালি সাপোর্টাররা ফুটবল ফেডারেশনের সামনে গিয়ে আন্দোলন করা, ফুটবল ফেডারেশন ট্রান্সপারেন্টলি ডেভাই প্রত্যেক দিনই আসলে মিডিয়াতে আপডেট দেওয়া, সো এটা নিয়ে কিন্তু হিউজ একটা আপনার বাংলাদেশে কিন্তু একটা অন্যরকম একটা প্রতিবেদন তৈরি হয়ে গেছিল। সেই জায়গা থেকে আমরাও ধরে নিয়েছিলাম যে কোচ যখন আসবে তাকে নিয়ে একটা হিউজ প্রেস কনফারেন্স হবে যেখানে কিনা সবার উপস্থিতি থাকবে এবং তার মন খুলে সবাই ইন্টারঅ্যাকশন করবে, প্ল্যান প্রোগ্রামটা দিবে এরকম। বাট আমি ঠিক আমার যেটা মনে হয়েছে, মানে আমি যতটুকু বুঝতে পেরেছি যে আজকে যেহেতু বিএসপি এর একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল, ওখানেই কিন্তু কোচকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এমনও হতে পারে যে বিএসপি এর থেকে হয়তো রিকোয়েস্ট করা হয়েছে, বাট রিকোয়েস্ট করলেও আমার কাছে মনে হয় যে কোচের জন্য আলাদা একটা ডে রাখা উচিত ছিল। এক্স্যাক্টলি এমিলি ভাই, আমরা কোচ নিয়ে নিশ্চয়ই একটু কথা বলবো। তার আজকের আগমনটা কেমন ছিল সেটা নিয়ে একটি রিপোর্ট রয়েছে, সেটা যদি একটু দেখে আসে। সমর্থকদের বিক্ষোভে কান দিল না বাফুফে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের থমাস ডুলি। অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। হামজাদের ডাগ আউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী এই কোচ আজ সকালে ঢাকায় পা রেখেছেন। এর আগে ফিলিপিন্স ও গায়ানা জাতীয় দলে সফলতার সঙ্গে কাজ করেছেন ডুলি। অর্জনের খাতাও বেশ সমৃদ্ধ। তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল প্রত্যাশা ভক্তদের। হাভিয়ের কাব্রেরা অধ্যায় শেষে 2 বছরের জন্য কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। এরপর থেকে বাতাসে ভেসেছে একাধিক কোচের গুঞ্জন। 250-র বেশি সিভি থেকে যাচাই বাছাই শেষে এগিয়েছিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এজেন্ট ফি নিয়ে জটিলতায় দুয়ে চেয়ার করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রিস কোলম্যান চ্যাপ্টার বন্ধ হওয়ার পর জোরালো গুঞ্জন শোনা যায় থমাস ডুলিকে নিয়ে। তাতে বাদ স্বাধীন সমর্থকরা বাফুফে ভবনের সামনে ডুলিকে নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। ক্রীড়া প্রতিমন্ত্রীর বাজেট বরাদ্দের অঙ্গীকারের পরও কেন হামজাদের জন্য ডুলিকে আনা হচ্ছে এ নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন সমর্থকরা। তবে তাতে কান দেয়নি ফেডারেশন। বিশ্ব ফুটবল এই দীর্ঘ 43 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ডুলিকে বেছে নিয়েছে বাফুফে। জন্মসূত্রে জার্মান হলো সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। মা জার্মান, বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক, কাজ করেছেন সেনাবাহিনীতে। ডুলির জন্ম পশ্চিম জার্মানিতে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 7টি। 1994 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4টি ম্যাচই খেলেন ডুলি। 4 বছর পর 1998 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হিসেবে সব ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলেও বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন। 1997 সালে জয় করেন উয়েফা কাপ। এফসি কাইজারস্লাউটার্নের হয়ে 1990-91 মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার। খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।
2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা 4 ম্যাচের সবকটিতেই জয় পায়। ফুটবলে অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি লিগের ক্লাব ভিয়েতেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হবে ডুলির। তার অধীনে আরো সমৃদ্ধ হবে বাংলাদেশের ফুটবল, সমৃদ্ধ হবে জাতীয় দল, এমনটাই আশা ফুটবল ফেডারেশনের। পারভিন আক্তার, সময় সংবাদ। আমরা আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে আছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আমরা আসলে কোচের প্রোফাইলটা মোটামুটি দেখছিলাম, তার আসলে অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ। এশিয়ান ফুটবলে বেশ কিছু অর্জন করেছেন, তার খেলোয়াড়ি জীবনও মোটামুটি সমৃদ্ধ। সবকিছু মিলে আসলে নিয়োগ যেহেতু হয়েই গেছে, এখন সামনে আসলে কোচকে আমরা কতটা স্পেস দিতে পারি বা আসলে স্ট্র্যাটেজি কি সেট করা উচিত? না, স্পেস তো দিতেই হবে। সারা পৃথিবীর হেড কোচদের স্পেস দিবেন, তারা তাদের স্বাধীনভাবে কাজ করবে। যদি সাকসেস দিতে পারে সে স্ট্রে করবে, সাকসেস না দিতে পারলে তার জন্য কিন্তু অন্য অপশন আছে, স্যাক করার সুযোগ রয়েছে। সারা পৃথিবীর কোচ হলো থ্যাঙ্কসলেস জব, হ্যাঁ, এটা এইভাবে মেনে নিতে হবে। হ্যাঁ, আপনি যদি দেখেন সারা পৃথিবীর সব কোচেরাই যত রেজাল্ট না দেয় তখনকে কিন্তু ক্লাব বা জাতীয় দল স্যাক করে দেয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সেই প্রসেসটা কিন্তু রয়েছে। বাট এখন যেটা হলো যে আপনি যেটা বলছেন যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট 4 বছর 3 মাস কাবরেরার অধীনে যে জাতীয় দলটা খেলেছে এবং যে সাকসেসের জায়গাটা দেখিয়েছে, সেটা তো আমরা যে জায়গাতে আমরা খুশি হতে পারিনি। সো মেইন ব্যাপার হলো যে জাতীয় দলের ক্ষেত্রে যেটা হয়, সময় খুব কম, সাকসেস বেশি দেখাতে হয়। সারা পৃথিবীর ইন্টারন্যাশনালি এটাই কিন্তু রুলস। হ্যাঁ, সেখানে কিন্তু অনেক বেশি সময় আপনাকে দিবে না, যেটা কাবরেরা অনেক বেশি সময় পেয়েছে সেটা ক্যাপিটালাইজ করতে পারেনি। তো সেই জায়গাটা থেকে যদি তার সাথে 2 বছরের কন্ট্রাক্ট হয়, ডেফিনেটলি তাকে একটা প্ল্যান দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে 2 বছরের ভিতরে আমাদের যে ম্যাচগুলি আছে এবং আমরা র্যাঙ্কিংয়ে কোথায় যেতে চাই, আমাদের দলটা আসলে কোন কোন ম্যাচগুলি খেলবে, এইটা নিয়ে তোমার প্ল্যানটা কি, তার কাছ থেকেও জানবে, ফুটবল ফেডারেশন একটা প্ল্যান দিবে। তো সেইটা অনুযায়ী যদি সে সাকসেস হতে পারে, ডেফিনেটলি তার কন্ট্রাক্ট রিনিউ হবে। আর যদি এর ভিতরে সেই ম্যাচগুলিতে ফেল করে, তখন তো তার জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন না করার অনেক প্রসেস রয়েছে। বাট একটা ব্যাপার হলো যে কোচ হলো আপনার যেখানে কোচিং স্টাফ, শুধু আমরা হেড কোচকে নিয়ে বলছি, কোচিং স্টাফের ভিতরে কিন্তু আরো অনেক ইনভলভমেন্ট রয়েছে। হ্যাঁ, তারা আসলে কতটুকু ক্যাপাবল রয়েছে সেটাও কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, বিকজ সারা পৃথিবীতে দেখবেন যে হেড কোচ যখন ম্যাচ শুরু হয়, ডাগ আউটে হয়তো হেড কোচ থাকে, বাট অ্যাসেসমেন্টটা কিন্তু করে স্টাফরা, বাকি স্টাফরা। শুধু আমরা বাকি স্টাফরা তার সাথে আসলে ক্যাপাবল কিনা, তাদের কোয়ালিটি কোন পর্যায়ে রয়েছে, গোলকিপার কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ভিডিও অ্যানালিস্ট, ট্রেনার, সবাই মিলে, হ্যাঁ, সবার বাকিদের অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে, বাকিদেরকে নিয়ে এই কোচ কতটা হ্যাপি, এগুলি কিন্তু একটা সময় সামনে দিকে এটা কিন্তু ইনফ্যাক্ট ফুটবল ফেডারেশন এখনো পরিষ্কার করেনি যে দুলি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার পছন্দের অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে বাংলাদেশে আসবেন নাকি বাফুফে তাকে সেট করে দিবে, এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার করা হয়নি। এই জায়গাটা আসলে কি করা উচিত? বা আমি সেই জায়গাতে আসছি। দেখেন, এইটা কিন্তু একটা সময় সামনে কোশ্চেন আসবে এরকম, যখন এইখান মানে তার সাথে কোচিং স্টাফরা বাকিরা যারা সান মেরিনো তো দেখতে পাবো যে আসলে তার সাথে কারা কাজ করছে, কাজ ইন ফিউচার তারা করবে কিনা, বা সে আবার নতুন কাউকে ইনভলভমেন্ট করে কিনা, এটা তো একটা প্রসেসের ভিতরে যাবে। তো সেইটা তাদেরকে নিয়ে হেড কোচ হ্যাপি থাকবে কিনা, ডেফিনেটলি সবকিছু হেড কোচই করবে, বাট কোচিং স্টাফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তাদেরকে, এবং এট দ্য সেম টাইম প্লেয়ারের সাথে কোচের রিলেশন অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড। হ্যাঁ, তো সেই জায়গাটাও কিন্তু আপনি দেখতে হবে যে এটা কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করবে, রেজাল্টটা কিন্তু তত তাড়াতাড়ি আসবে। তো সেই জায়গা থেকে আমি হোপফুলি আশা করি কোচ খুব তাড়াতাড়ি মানিয়ে নেবে, এবং প্লেয়ার যারা রয়েছে বা স্টাফ যারা রয়েছে তারা কোচকে সহযোগিতা করবে। কারণ ইটস মাই এক্সপিরিয়েন্স, আমি যতদিন জাতীয় দলে খেলছি, হ্যাঁ, দেখা গিয়েছে যে কোচের সাথে অনেক প্রবলেম হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন বা হ্যাঁ ফুটবলারদের বলেন বা স্টাফ, বাকি স্টাফ যারা রয়েছেন, আমি নিজে কাছ থেকে দিই, আমি মনে করি ওই প্রবলেমগুলি যত কম হবে, রেজাল্টের জায়গাটা তত পজিটিভ এবং বেশি হবে। আমরা যদি হাভিয়ার ক্যাবরেরার সময় দেখি, বিভিন্ন সময় সে কোচিং স্টাফ, তার পছন্দের কোচিং স্টাফই কিন্তু বাইরে থেকে এনেছে, কিন্তু সেগুলি খণ্ডকালীন। দেখা যাচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট 2টা ম্যাচ বা 3টা ম্যাচ কাজ করে আবার চলে গিয়েছে। এটা না করে কোচকে এই জায়গায় একটু স্বাধীনতা দেওয়া উচিত কিনা, যে সে তার পছন্দের স্টাফ নিয়ে একটা লং টাইম, সে যতদিন আছে তার স্টাফ নিয়ে সে একবারে একসঙ্গে মুভ অন করার একটা সুযোগ দেওয়া উচিত কিনা? অবশ্যই এখানে হেড কোচের প্রধানতা দিতে হবে সব থেকে বেশি, এবং হেড কোচ যদি এখানকার আপনি যে স্টাফ দিবেন তাদেরকে নিয়ে যদি হ্যাপি থাকে, আপনি তাদেরকে নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রবলেম তখনই হবে যখন কেউ ইন্টারাপ্ট করবে। হ্যাঁ, সো যেটা হয়েছে কাবরেরার সময় আমরা অনেক সময় দেখেছি যে স্কোয়াড নিয়ে অনেক সময় আমরা
নানান রকমের গুঞ্জন দেখেছি, সেইগুলি যেন না হয়। আমার একটা পয়েন্ট অফ ভিউ যেটা হলো যে ভালো প্লেয়াররা, যারা পারফর্ম করা প্লেয়াররা, তারা যেন বাদ না পড়ে। হ্যাঁ, কারণ বিগত দিনে সেটা হয়েছে এবং সেখানে কিন্তু আমরা মাঠের পারফরমেন্সে অনেক আমি দেখেছি যে ওই প্লেয়ারের কারণে, ওই ইম্পর্টেন্ট প্লেয়ারের কারণে কিন্তু মাঠের ফুটবলে কিন্তু সেটার একটা বড় ইম্প্যাক্ট পড়েছে। সো এই ধরনের অ্যাসাইনমেন্টগুলি জানি ঠিকঠাকভাবে হয় এবং আমাদের যারা কোচিং স্টাফ যদি থাকেও তারা যেন তাকে ওই প্রপার গাইডটা করে, যে আমাদের এই মুহূর্তে তো আসলে সে সব প্লেয়ার সম্পর্কে জানে না। হ্যাঁ, সো সে হয়তো ইন্টারন্যাশনালি ম্যাচগুলি দেখবে, আমাদের পাস্ট ম্যাচগুলি দেখবে বা লিগের আগামীকালকে একটা ম্যাচ হয়তো দেখবে, বাট এখানে কিন্তু আরো অ্যাসেসমেন্ট করার কিন্তু অনেক কিছু রয়েছে। সো সেইগুলি যারা কোচিং স্টাফ বাকি যারা রয়েছে তারা যেন তাকে প্রপার গাইডলাইনটা দেয়। এক্স্যাক্টলি, এমিলি ভাই চমৎকার কিছু কথা বলেছেন। আমাদেরও উচিত হবে, অর্থাৎ ফুটবল ফেডারেশনও উচিত হবে তাকে অন্তত সেই স্পেসটুকু দেওয়ার। ধন্যবাদ আমাদের স্টুডিওতে সে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। এখন আর কেবল সুবিধা মতো হোম কন্ডিশনে খেলতে হয় না, যে কোনো উইকেটে পারফর্ম করতে পারে টাইগাররা। মাইটি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত ক্রিকেটাররা, এমনকি সিরিজ জয়ের স্বপ্নও দেখছে স্বাগতিকরা। 2023 বিশ্বকাপের পর খেলোয়াড় ও নীতি নির্ধারকদের মানসিকতা ও পরিকল্পনায় পরিবর্তনের কারণে ইতিবাচক ফলাফল পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। টিম বন্ডিংও এখন আগের চেয়ে অনেক ভালো। বিএসপিএ অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসব কথা বলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। পুরস্কার হাতে দেশের ক্রিকেটের দুই উঠতি তারকা। 2025 সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দারুণ পারফরমেন্সের পুরস্কার হাতে রিশাদ, ইমার্জিং এশিয়া কাপে নজর কাড়া রিপন মণ্ডলের হাতেও বিএসপি এর অ্যাওয়ার্ড। যে কোনো পর্যায়ে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স যে নিঃসন্দেহে প্রশংসনীয়। টেস্ট টিমে না থাকলেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ আত্মবিশ্বাস বাড়িয়েছে সংশ্লিষ্ট সবার। পেস বলার হিসেবে আমাদের পেস ডিপার্টমেন্ট যেভাবে খেলছে, লাইক ডমিনেট করে খেলছে, সো খুব ওভারঅল মিলে খুবই ভালো লাগছে। অপোনেন্টকে নিয়ে না ভাবে আমি আমার যে স্কিল আছে ওইটা নিয়ে ভাবতেছি কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। ইয়র্কারটা ভালো মারতে হবে, সো ওইটা নিয়ে আর কি বেশি কাজ করতে চাচ্ছি। আমি এখন সেলিব্রেশনের মুডে আছি, টেস্ট সিরিজটা নিয়ে সেলিব্রেট করছি। আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি এবং এই জন্য হয়তো আমাদের ওই মানে যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি হয়েছে, অলমোস্ট 12 থেকে 14টা 50 হয়েছে। আমাদের টিম বন্ডিং খুবই চমৎকার। কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, 3টা ফরম্যাটেরই প্লেয়ারদের সাথে, কোচদের সাথে, ক্যাপ্টেনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই সিরিজের বেস্ট ব্যাপারটা ছিল আমরা একটা দল হিসাবে দারুণভাবে খেলেছি। আমাদের কিনা অনেক কথা হয়েছে, আমাদের দলটা এখন অনেক দূরে এসেছে। আমরা মনে হয় রেজাল্টের কথা বলবো না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আমরা ভয় পাচ্ছি না ফর শিওর, আমার মানে ওইখান থেকে আমরা বের হয়ে আসছি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আমরা আসলে অ্যাজ আ বোর্ড ডিসিশন নেই যে আমরা আমাদের সাকসেস হোম সিরিজে আমরা অনেক সাকসেস পাচ্ছি, আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই এবং গ্লোবাল স্টেজে সাকসেসের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা গ্লোবাল স্টেজে যে উইকেটগুলোতে আমরা রেগুলার খেলবো সেই ধরনের উইকেটে খেলা শুরু করা। ওই 23 ওয়ার্ল্ড কাপের পরের থেকে এটা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে আশা করব যে যেহেতু আমাদের হোম কন্ডিশনে আসছে, তারা আসার আগে যদিও তারা ভালো একটা প্র্যাকটিস নিয়ে আসছে, পাকিস্তানের 3টা ম্যাচ খেলে তারপরে আসবে। আমরা যেভাবে লাস্ট 3টা সিরিজ খেলছি, আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে, 3টা ডিপার্টমেন্টই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো। প্ল্যান নাই এখনো, সামনে ঈদ, তো আপাতত এনজয় করি, দেখা যাবে ঈদের পর ইনশাআল্লাহ। দুই ইয়াংস্টারের হাতে পুরস্কার ওঠায় বাড়তি স্বস্তি নীতি নির্ধারকদের। পাইপলাইনে আরও তরুণ ক্রিকেটার দেখার আশায় তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন 4 পরিচালক। জেলা বিভাগ ক্যাটাগরিতে সিলেট, রংপুর, রাজশাহী বিভাগে 1জন করে মনোনয়ন দাখিল করায় এখানে নির্বাচন হবে না। এছাড়া ক্যাটাগরি 3 থেকেও 1জন মনোনয়ন দাখিল করেছেন। সব মিলিয়ে মনোনয়ন দাখিল হয়েছে মোট 33টি। যাচাই বাছাই শেষে শনিবার মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ক্যাটাগরি 1 সেখানে আমরা 14টা নমিনেশন ফর্ম আমরা রিসিভ করেছি, যারা সাবমিট করেছেন। আর ক্যাটাগরি 2তে 18টা ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি 3তে একটি। কী ক্রাইটেরিয়ার কারণে একটা লোকের এটা বাতিল হতে পারে, যেমন ধরেন তার ইনফার্মনেস, অসমর্থতা টু ডেলিভার হিজ দ্য ক্যাপাসিটি। একটা হতে পারে ফৌজদারি কার্যতে কোনো কারণে যদি দণ্ড থাকে, তার যদি অন্য কোনো ফেডারেশন অথবা কোনো বোর্ডে তার নাম থাকে, এরকম জিনিসগুলো রয়েছে। এরপরে প্রস্তাবক এবং সমর্থনকারী ওই সমস্ত ব্যক্তিগুলো যদি ভ্যালিড না হয়, এটা যাচাই বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে 23 তারিখে।
আসছে ফিফা বিশ্বকাপে 4টি নতুন নিয়ম প্রবর্তন করতে যাচ্ছে ফিফা। গোল কিক এবং থ্রো ইনের ক্ষেত্রে যে নিয়ম চালু করা হচ্ছে তা না মানলে বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। এমনকি কঠোর করা হয়েছে মাঠে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার নিয়ম। বিশ্বকাপে চালু হতে যাওয়া নতুন এই নিয়মগুলোর মধ্যে আগে কয়েকটি প্রয়োগ করা হলেও এবার বেড়েছে তার পরিধি। আসছে ফিফা বিশ্বকাপে যে কিছু নতুন নিয়ম যুক্ত হবে তার আভাস লম্বা সময় ধরেই ছিল। পরীক্ষামূলকভাবে বিভিন্ন টুর্নামেন্টে তা প্রয়োগ করে আসছিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। অবশেষে সেখান থেকে 4টি বিষয় চূড়ান্ত করেছে IFAB। এর মধ্যে 2টি নিয়ম আগে থেকে চালু থাকলেও এবার একটির ক্ষেত্রে বাড়ানো হয়েছে পরিধি, আর একটি করা হয়েছে বাধ্যতামূলক। ফুটবল ম্যাচে যে দলটা লিডে থাকে প্রায়ই তাদের দেখা যায় নানা অজুহাতে টাইম কিল করতে। এই জায়গায় এবার লাগাম টানছে ফিফা। গোল কিকের ক্ষেত্রে কেউ যদি 8 সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখে তবে শাস্তিস্বরূপ কিক করার সুযোগ হারাবেন গোলি। উল্টো সেই গোল কিক রূপান্তরিত হয়ে প্রতিপক্ষের জন্য যোগ হবে কর্নার কিক হিসেবে। থ্রো ইনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে বল রিলিজ না করলে সেটা চলে যাবে প্রতিপক্ষের কাছে। এজন্য রেফারি চাইলে 5 সেকেন্ডের একটা ভিজুয়াল কাউন্টডাউন শুরু করতে পারবেন। খেলোয়াড় বদল করতে গিয়েও যাতে কেউ ইচ্ছাকৃত সময়ক্ষেপণ না করেন সেখানেও লাগাম টেনেছে ফিফা। রেফারি সিগন্যাল দেওয়ার পর 10 সেকেন্ডের মধ্যে বদলি খেলোয়াড় মাঠে ঢুকতে ব্যর্থ হলে পরবর্তী খেলা না থামার আগে সে আর মাঠে ঢুকতে পারবে না। খেলা যদি 1 মিনিটের মধ্যে থেমে যায় তাও না, এজন্য তাকে মিনিমাম 1 মিনিট অপেক্ষা করতে হবে। অন্যদিকে যার রিপ্লেস হবে তাকে ঠিকই বেরিয়ে যেতে হবে দ্রুত। আসন্ন বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারিং এর পরিধি বাড়িয়েছে ফিফা। এর আগে গোল, পেনাল্টি এবং সরাসরি লাল কার্ড দেখানোর মতো সেনসিটিভ বিষয়গুলো ভারের মাধ্যমে চেক করা হলেও এবার দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রেও রেফারি চাইলে VAR এর সাহায্য নিতে পারেন। এছাড়াও নির্ভুলভাবে কর্নারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের নিয়ম চালু করেছে ফিফা। মার্কিন যুক্তরাষ্ট্রে অধিক গরমের মাঝে খেলতে হবে ফুটবলারদের, সেটা দেখা গিয়েছিল ক্লাব বিশ্বকাপেই। এজন্য এবার ম্যাচগুলোতে 2টি কুলিং ব্রেক বাধ্যতামূলক করেছে ফিফা। এর আগে এই নিয়ম থাকলেও তা বাধ্যতামূলক ছিল না, কিন্তু এবার ম্যাচের প্রতি অর্ধের মাঝখানে 3 মিনিটের একটি করে হাইড্রেশন ব্রেক চালু করা হয়েছে। ঠান্ডা এমনকি বৃষ্টির মাঝে খেলা হলেও বাধ্যতামূলকভাবে এই হাইড্রেশন ব্রেক দেয়া হবে। আসন্ন বিশ্বকাপে চতুর্থ অর্থাৎ সবশেষ সংযুক্ত নিয়ম হলো মুখ ঢেকে কথা না বলা। প্রায় লক্ষ্য করা যায় ফুটবলাররা প্রতিপক্ষের সঙ্গে মুখ ঢেকে ইন্টারাকশন করছেন, কিন্তু তারা এর মধ্য দিয়ে কোনো বৈষম্য ছড়াচ্ছেন কিনা তা বুঝতেই এই নিয়ম ফিফার। মুখ ঢেকে কথা বলার সময় কোনো ফুটবলার যদি বর্ণবৈষম্যমূলক আচরণ করেন তবে তাকে রেফারি লাল কার্ড পর্যন্ত দেখাতে পারবেন। SM ইকবাল, সময় সংবাদ। টরন্টোতে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা যেন ক্রমে বাড়ছে। 2 দফায় ফ্যান ফেস্টে প্রায় 3.5 লাখ টিকিট সংগ্রহ করেছেন ফুটবল প্রেমীরা। ফ্রি টিকিট অনলাইনে ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। এদিকে ফেস্টিভ্যালের স্থান ফোর্ট ইয়র্ক গ্রাউন্ডেও চলছে শেষ সময়ের প্রস্তুতি। টরন্টোর ঐতিহাসিক ফোর্ট ইয়র্ক ন্যাশনাল স্ট্রিট সাইট এখন বন্ধ। বাইরে বড় অক্ষরে লেখা, আমরা বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলেই তো তাই, ফিফা বিশ্বকাপের চেয়ে বড় আসর আর কি হতে পারে। তবে এখানে বিশ্বকাপের কোনো খেলা অনুষ্ঠিত হবে না, বরং বসবে ফুটবল পাগল মানুষের এক মিলন মেলা, ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে এই ফ্যান ফেস্ট, যেখানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি ম্যাচ সম্প্রচার ছাড়াও থাকবে লাইভ মিউজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবারের আয়োজন এবং নানা ইন্টারেক্টিভ কার্যক্রম। আমি আসলে এখানের নিরাপত্তার দায়িত্বে আছি। ফ্যান ফেস্টকে ফুটবল ভক্তদের জন্য স্মরণীয় করতেই ভেতরে বিশাল আয়োজন চলছে। এখন হচ্ছে মঞ্চ তৈরি আর খাবারের স্টল ও সাজসজ্জার কাজ। বোঝাই যাচ্ছে বড় ধামাকা হবে এখানে। ফুটবল প্রেমীদের আগ্রহ যে কতটা তীব্র তার প্রমাণ মিলেছে টিকিট ছাড়ার দিনেই। প্রথম ধাপে অনলাইনে ছাড়া প্রায় 2,20,000 ফ্রি টিকিট মাত্র 4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। দ্বিতীয় দফায় টিকিট রিলিজ করা হয় 15 মে সকাল 10টায়। তবে এখন পর্যন্ত কতগুলো টিকিট ক্লেম হয়েছে সে তথ্য প্রকাশ করেনি আয়োজকরা। ওয়েটিং এ 2-3 ঘন্টা থাকার পরও আমরা আসলে টিকিট কালেক্ট করতে পারি না, বাট আশা করছি হয়তো আবার যখন ওপেন করবে আবার ট্রাই করব, যদি পাই তাহলে যাব ওখানে। হ্যাঁ, বাট আমরা খুব এক্সাইটেড। ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপই, স্টেডিয়ামে যদি দেখতে পারবো না, তাহলে বাইরে ওইটার টিকিটটা হলে খুব ভালো হয়। ভেরি ইম্পর্টেন্ট, দেখানো পাওয়া যায় কিনা হলে অবশ্যই আমরা খেলা।
ঐতিহাসিক এই মাঠে এবার ইতিহাসের সঙ্গে মিশবে বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসবকে ঘিরে প্রস্তুতির শেষ প্রান্তে এখন টরন্টো। ফ্যান ফেস্টের অনলাইন টিকিটকে ঘিরে যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে তাতে খুব সহজেই অনুমান করা যায় বিশ্বকাপের সময় এই ফোর্থ ইয়র্ক মাঠে লক্ষাধিক মানুষের সমাগম হতে যাচ্ছে। আর তাই তো জননিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন নগর কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। একাধিক তারকা ফুটবলারদের বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। 26 জনের তালিকায় জায়গা হয়নি ফিল ফোডেন, কোল পালমার কিংবা আলেকজান্ডার আর্নল্ডদের। তবে চমক রেখে সুযোগ পেয়েছেন আল আহলির ইভান টনির। স্কোয়াড নিয়ে এমন সাহসী সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন কোচ থমাস টুশেল। যাদের জায়গা হয়নি তাদের জন্য সমবেদনা এই জার্মানের। ঘোষণার আগেই ফাঁস হয়ে যায় ইংল্যান্ডের বিশ্বকাপে স্কোয়াড। থমাস টুখেলের দলে জায়গা হচ্ছে না বেশ কিছু তারকার। সে খবর ততক্ষণে ফুটবল দুনিয়ার টক অব দ্য টাউন। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণার পর সে গুঞ্জনই সত্যি হলো। 26 সদস্যের তালিকায় জায়গা হয়নি কোল পালমার, ফিল ফোডেন কিংবা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো বড় নামের। নাম নেই হ্যারি ম্যাগুয়েরে আর অ্যাডাম ওয়ার্টনের। We were very clear that we are trying 5 জন নাম্বার 10 দিয়ে তাদের অপছন্দের পজিশনে খেলানোর মানে হয় না। 55 জনের তালিকা ছোট করে আনাটা ছিল কঠিন কাজ। যারা ক্যাম্পে ছিল তাদের সবাইকে আমি ফোন কল করেছি। ওদের আবেগ আমি বুঝি। অনেকেই এই দলে থাকার যোগ্য। It's as simple as that. এত সব বড় নাম বাদ পড়ার পরেও বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে থ্রি লায়ন্স। পিকফোর্ড, হেন্ডারসনরা গোল পোস্টে, রক্ষণভাগও বেশ শক্তিশালী। ম্যান সিটি থেকে সর্বোচ্চ 3 জন, 2 জন নিউক্যাসল ইউনাইটেডের। মিডফিল্ডে 7 নাম। সবচেয়ে বড় রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। আছেন ম্যানিউর কোবো মাইনো। তবে ইংলিশদের মূল শক্তিটা নিজেদের আক্রমণ ভাগ। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন নেতৃত্ব দিবেন ফরওয়ার্ড লাইনে। আছে বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ডের মতো গতিশীল ফুটবলাররা। তবে চমক আল আহলির ইভান টনি। টুখেলের অধীনে মাত্র 2 মিনিট খেলার সুযোগ পাওয়া এই ফরওয়ার্ড চড়তে যাচ্ছেন বিশ্বকাপের বিমানে। একটা মেজর ট্রফির খোঁজে 60 বছরের অপেক্ষা চলছে ইংল্যান্ডের। এর মধ্যে আরও একটা বিশ্বকাপ। তারকা খেলোয়াড়দের বাদ দিয়ে টুখেলের সাহসী সিদ্ধান্ত বুমেরাং হবে সাফল্য না আসলে। আগামী 17 জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর 23 জুন ঘানা এবং তার 4 দিন পরে পানামার পরীক্ষা। ট্রফি ঘরে ফিরবে কিনা সে উত্তরের অপেক্ষায় থ্রি লায়ন্স সমর্থক। সাব্বির মিথুন, সময় সংবাদ। এতিহাদ স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডের নাম এখন থেকে দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড। পেপ গার্দিওলার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে এমন ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। লিগের রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে এতিহাদে তাকে বিদায়ী সংবর্ধনা দেবে ক্লাব। এছাড়াও মাঠের বাইরে গার্দিওলার ভাস্কর্য তৈরি করা হবে বলেও জানিয়েছে সিটি। একই দিনে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। 1 দশকের সম্পর্কের ইতি। ম্যানচেস্টার সিটির ডাগআউটে আর দেখা যাবে না পেপ গার্দিওলাকে। মৌসুম শেষে দায়িত্ব ছাড়ছেন ইতিহাসের সবচেয়ে সফল এই কোচ। এবার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আর এমন খবরই আবেগে ভাসছে পুরো ম্যানচেস্টার। আর এই স্প্যানিশ মাস্টারমাইন্ডের বিদায়ী সংবর্ধনা নিয়ে বিশেষ পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। 2016 সালে স্পেন থেকে এসে শুরু করেছিলেন নতুন এক অধ্যায়। শুধু ম্যানচেস্টার সিটিকে নয়, বদলে দিয়েছেন পুরো ইংলিশ ফুটবলকে। বল দখল, নিখুঁত পাসিং আর আক্রমণাত্মক ফুটবলে সিটিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রথম দিন থেকেই দিয়েছিলেন বড় স্বপ্ন ছোঁয়ার ইঙ্গিত। পেপের হাত ধরে ম্যানচেস্টার সিটির প্রথম সাফল্য আসে 2018 সালে। লিগ কাপ জয়ের পরই প্রিমিয়ার লিগ শিরোপা। এরপর একে একে ট্রফিতে ভরে ওঠে সিটির ক্যাবিনেট। ঘরোয়া ট্রেবল, টানা লিগ শিরোপা, রেকর্ড ভাঙার উৎসব। পেপের সিটি শুরু করে ইউরোপীয় ফুটবলে আধিপত্য। শুধু দল নয়, তৈরি করেছেন নতুন প্রজন্মের কোচও। মিকেল আর্তেতার মতো অনেকেই তার হাত ধরে শিখেছেন অনেক কিছু। প্রিমিয়ার লিগে একের পর এক সাফল্যের পরও একটি স্বপ্ন ছিল অপূর্ণ, সেটা চ্যাম্পিয়ন্স লিগ। 2023 সালে সেই অপেক্ষারও অবসান ঘটান স্প্যানিশ মাস্টারমাইন্ড। ইউরোপ সেরা হয় ম্যানচেস্টার সিটি, আর সম্পূর্ণ হয় পেপ গার্দিওলার সোনালী অধ্যায়।
10 বছরে অসংখ্য শিরোপা জিতলেও শুধু ট্রফি জয় দিয়ে তাকে মূল্যায়ন করতে চায় না ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্লাবের কাছে তার গুরুত্ব আরও অনেক বেশি। বিদায়ের আগে বিশেষ সম্মাননা দিয়েছে সিটিজেন ক্লাব কর্তারা। এতিহাদ স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডের নতুন নাম রাখা হয়েছে দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড। এমনকি স্টেডিয়ামের বাইরে নির্মাণ করা হবে পেপের ভাস্কর্য। একজন কোচ হিসাবে এসে বিদায় নিচ্ছেন কিংবদন্তি হয়ে। ম্যানচেস্টার সিটির ইতিহাসে পেপ গার্দিওলা এখন শুধু একটা নাম নয়, তিনি নিজেই একজন ইতিহাস, যার নাম যুগ যুগ ধরে বুকে ধারণ করে রাখবে সিটিজেনরা। একই দিনে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন কোচ আলভারো আরবেলোয়া। জানিয়েছেন এ মাসেই ছাড়বেন দায়িত্ব। তবে দায়িত্ব ছাড়লেও তার স্বপ্ন আবারও রিয়াল মাদ্রিদের দায়িত্ব সামলাবেন তিনি। এবছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের বি দল থেকে মূল দলের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন আরবেলোয়া। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। My goal is it to get in the rankings up to 160, 150. It doesn't come overnight. It's a process. এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে আনায় লক্ষ্য, দায়িত্ব নিয়ে জানালেন মার্কিন কোচ থমাস টুলি। শৈল্পিক ফুটবল প্রদর্শনের জন্য চাইলেন সময়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা পুরস্কারে হামজা চৌধুরীর জয়জয়কার। সেরা ক্রীড়াবিদ সহ অ্যাওয়ার্ড জিতেছেন 3 ক্যাটাগরিতে। বছরের সেরা ক্রিকেটার রিশাদ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।